আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর মতো জঘন্য কুৎসিত মেয়েকে আমি ভালোবাসি না। কি আছে তোর? না আছে রূপ আর না কোনো গুণ। কি দেখে আমি তোকে ভালোবাসবো বল? কি যোগ্যতা আছে তোর? এমন বলো না প্লিজ, আমি যে মরে যাব, তোমাকে ছাড়া যে আমি অস্তিত্বহীন। মরে একটু মুক্তি দে আমাকে। আচ্ছা, তোর মরার রাস্তা পরিষ্কার করে দে, কি বলিস? সেই 3টি শব্দ বলি, তোকে যা বললে আমি মুক্তি পাবো। না প্লিজ, না বলো না, দয়া করো প্লিজ না। আচমকা চোখ মেলে তাকালো এক 22 বছর বয়সী কন্যা। ঘেমে নেই একাকার অবস্থা, ললাটে বিন্দু বিন্দু ঘাম। ধরফুরিয়ে উঠে বসলো সে। চারিদিকে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো তার অবস্থান। একটি ছোট ঘরের বিছানায় শুয়ে আছে সে। ঘরের মধ্যে একটি খাট, আলমারি, একটি চেয়ার, একটি টেবিল অবস্থিত। নিজের ঘরে শুয়েছিল ভেবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে কি আবার সেই দুঃস্বপ্ন দেখছিল সে? হ্যাঁ, দুঃস্বপ্নই তো দেখছিল। আহ, কি নিদারুণ ব্যথা! বুকটা চিনচিনে ব্যথায় কুকিয়ে উঠছে, মাথাটা ভার লাগছে, শ্বাসরুদ্ধ হয়ে আসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5টা বেজে 13 মিনিট। আর সময় নষ্ট না করে ছুটে গেল ওয়াশরুমে। অজু করে বেরিয়ে আসলো। নামাজ আদায় করে মহান রাব্বুল আলামিনের দরবারে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিল। নামাজ পড়ে জায়নামাজ রেখে দিল আলমারিতে। ছোট ঘরটির এক পাশে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে আকাশের বুকে শুভ্র নীলাম্বরগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসল মেয়েটি। পাখি উড়ে যাচ্ছে আপন গতিতে, তাদের বাধা দেওয়ার কেউ নেই, না আছে তাদের কোনো পিছুটান। আচ্ছা, সে পাখি হলে কি মুক্তি পেত এই যন্ত্রণা থেকে? পেত হয়তো। কিরে, কখন উঠলি? ঘরে প্রবেশ করে শান্ত স্বরেই প্রশ্ন করল দিয়া। ভাবনার জগতে ডুবেছিল মেয়েটি। প্রিয় বান্ধবীর প্রশ্নে ভাবনার জগতে ছেদ পড়ল। একটু বিরক্ত হলো বটে, তবুও মুখে বিরক্তির ছাপ নেই। আকাশের দিকে তাকিয়ে অনুভূতিহীন উত্তর দিল মেয়েটি। কিছুক্ষণ আগে। পাশে এসে দাঁড়িয়ে মেয়েটির বাহুতে হাত রাখল দিয়া। আবেগঘন কণ্ঠে বলল, কি হয়েছে সুরা? মন খারাপ? আবার কি দুঃস্বপ্ন দেখেছিস? দিয়ার কথার কোনো উত্তর দিল না সুরা, শুধু মৃদু হাসল সে। সে হাসিতেই নেই কোনো প্রাণোচ্ছলতা, শুধু মিশে আছে একরাশ হতাশা, বিষাদ, কষ্ট। দিয়ার আর বুঝতে বাকি নেই যে তার প্রাণপ্রিয় বান্ধবী এবারও তার কথার কোনো উত্তর করবে না। মেয়েটি এমন কেন বুঝে পায় না দিয়া। 3 বছর থেকে তারা দুজন একসাথে আছে। একটা ছোট রুম, একটা রান্নাঘর আর একটা ছোট্ট ড্রয়িং রুম। দিয়া বাসা শেয়ার করার জন্য একজনকে খুঁজছিল। তখনই আকস্মিকভাবে সুরার সাথে পরিচয় হয়। কথায় কথায় জানতে পারে সেও বাসা খুঁজছে। তখনই দিয়া তার সাথে থাকার কথা বলে। সুরাও রাজি হয়ে যায়। 3 বছর হয়ে গেছে তাদের পরিচিত হওয়ার, কিন্তু দেখে মনে হয় তারা আরো অনেক আগে থেকেই পরিচিত। সে যেন আত্মার সম্পর্ক। কিন্তু মেয়েটাকে আজও রহস্যময় লাগে দিয়ার কাছে। বড্ড অদ্ভুত মেয়েটি। কিরে ভাবনার জগতের রানী, আর কত প্রেসার দিবি তোর এই ছোট মাথায়? আর একটু প্রেসার দিলে তো নির্ঘাত স্ট্রোক করবি। দিয়ার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে কথাটা বলল সুরা। দিয়া এবার সুরার দিকে তাকিয়ে দেখল সুরা এখনো আকাশ দেখতে ব্যস্ত। আজ প্রথম না, সুরা প্রায় এভাবে অনুভূতিহীন চোখে আকাশ দেখে। সে চোখের ভাষা বুঝতে সক্ষম হয় না দিয়া। দিয়া দীর্ঘশ্বাস ফেলে চোখে মুখে বিরক্তি প্রকাশ করে বলল, এই তুই আকাশের মাঝে কি এত দেখিস রে? সকাল সকাল আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়িস, তোর কি বোর ফিল হয় না? দিয়ার রাগকে পাত্তা না দিয়ে স্মিত হাসল সুরা। সুরা জানে মেয়েটি একটুতেই রেগে যায়। ধৈর্য নামক জিনিসটা তার থেকে শতাধিক দূরে অবস্থিত। স্বাভাবিকভাবেই বলল সুরা, আকাশের বুকে শুভ্র নীলাম্বরগুলোর লুকোচুরি খেলা দেখি। আকাশ এত বড়, তবুও নীলাম্বরগুলো লুকোচুরি খেলে তার সাথে। তুমি এক ছোট বস্তুর কাছে হেরে যাচ্ছ, কিন্তু লজ্জা পেও না, আমরা তোমায় আড়াল করে রাখছি। বড্ড নিষ্ঠুর এই শুভ্র নীলাম্বর, যে তাদের বুকে আগলে রাখে তাকেই লজ্জা পেতে দেখে খিলখিলিয়ে হাসে। বড্ড নিষ্ঠুর। দিয়া দীর্ঘশ্বাস ফেলে। তার জানা আছে তার বান্ধবী সোজা কথার মেয়ে না, চরিত্রের শুরু। দিবাকর তার অস্তিত্ব জানান দিয়েছে অনেক আগেই। ঝলসে দিচ্ছে ধরনী,
কর্মব্যস্ত মানব জাতি প্রভাত হতেই ছুটে চলে জীবিকার সন্ধানে। সকালে নাস্তা করে দুই বান্ধবী বাসা থেকে বের হয় আপন গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট অপেক্ষা করেও একটিও রিক্সা না পেয়ে দুজনই বেশ বিরক্ত। সেটা তাদের মুখে ফুটে উঠেছে। আজকে সকল রিক্সা চালক মামা অবরোধে বসেছে। এই গরমে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানে ধৈর্যের পরীক্ষা দেওয়া। কিন্তু এই পরীক্ষা দিতে এই দুজনের কেউই ইচ্ছুক না। বিরক্তি লাগছে সুরার। ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে সে। দূর থেকে এই বিরক্তি মাখা মুখটা একজন বেশ উপভোগ করছে। একরাশ মুগ্ধতা নিয়ে সামনের মেয়েটিকে দেখছে। কালো রঙের মার্সিডিজ গাড়িটি নিয়ে সামনে এসে দাঁড়ায় মানবটি। সুরা যেন আরো বিরক্ত হলো। কপালে আরো ভাঁজ ফেলে না দেখার ভান করলো সে। কিন্তু দিয়া একটু বেশি খুশি হলো। গদগদ ভাব তার মুখশ্রী জুড়ে। ছেলেটি গাড়ি থেকে নামা মাত্রই দিয়া একগাল হেসে বলে উঠল, আরে স্যার, আপনি কেমন আছেন? মানুষটির চোখ এখনো সুরাতে আবদ্ধ। সেভাবে শান্ত নরম গাম্ভীর্য বজায় রেখেই বলল সে, আসলে একটু কাজ ছিল, তাই এদিকে আসলাম। তোমরা কলেজে যাবে? আমাকে বলো, আমি নামিয়ে দিচ্ছি। মিথ্যুক। সুরা কথাটি বলার সাথে সাথেই পাশ থেকে দিয়া গুঁতো দিল সুরাকে। মানবটির দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে কিছু বলার জন্য মুখ খোলার আগে সুরা কঠিন স্বরে বলে উঠল, দেখুন দেখুন ডক্টর মাখুল শিকদার মিসবাহ, আপনাকে এর আগেও বলেছি, এখনো বলছি, নিরাপদ দূরত্ব বজায় রাখুন আমার থেকে, নইলে। মিসবা সুরার কথা শেষ হতেই দিল না। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, কেন, তুমি কি করোনা ভাইরাস আক্রান্ত রোগী নাকি? করোনা ভাইরাস যে নিরাপদ দূরত্ব বজায় রাখবো? চোখ রাঙিয়ে দাঁত কটমট করে তাকালো সুরা। তার দৃষ্টিকে উপেক্ষা করে মিসবা ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখেই বলল, করোনা ভাইরাস আক্রান্ত রোগী হও বা করোনা ভাইরাস হলেই বা কি যায় আসে? হিনসিরাহ সুরা নামের ভাইরাস প্রতিনিয়ত আমার বুকের বাম পাশে স্পন্দিত মাংসপিণ্ডটা খুবলে খুবলে খাচ্ছে। স্পন্দন প্রক্রিয়া বন্ধ হওয়ার জোগাড়। একই শ্বাসরুদ্ধকর অবস্থা। তোমার উষ্ণতা পেলেই বুঝি শান্তি পাবে বুকের যন্ত্রটি। দেবে কি একটু উষ্ণতা? অসভ্য লোক। সুরা বিড়বিড়িয়ে অস্পষ্ট স্বরে কথাটি বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দিয়ার হাত ধরে সামনে হাঁটতে শুরু করলো। তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল মিসবা। বড্ড নিষ্ঠুর তার প্রেয়সী। মুখে চিনচিনে ব্যথা হতে ডান হাত রাখলো বাম পাশের স্পন্দিত যন্ত্রটায়। স্মিত হেসে বিড়বিড় করল, তুমি কি বোঝো না হে মোর প্রেয়সী, সমুদ্র সমপ্রণয় নিয়ে তোমার তীরে অপেক্ষারত এই আমি। তুমি মোর নিষ্ঠুর প্রেয়সী, আমার প্রণয়িনী, আমার পবিত্র শিউলি ফুল, আমার সুরজান। দিবাকর বুঝি আজ ধরণীকে তার রূপে ঝলসে দিতে চায়, নাকি রাগ করে এমন মতলব এঁটেছে সে বুঝতে পারে না সুরা। ঘেমে নেই একাকার অবস্থা তার। পাশেই দিয়া তার অভিযোগ শুনিয়ে যাচ্ছে সুরাকে। সুরা কেন ঘাটতারামি করে এই নিয়ে তার শতাধিক অভিযোগ। অভিযোগ কম, মিসবাহের প্রশংসা বেশি। চুপ করে থাকতে পারল না সুরা। দাঁত কটমট করে দিয়াকে থমকে উঠল। ওই, তোর মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? গ্যাস্ট্রিক হলে বল, ঔষধ এনে দিব তোকে। তাও আমার মাথা খাস না দয়া করে। এমনি গরমে এত দূর হেঁটে এলাম, আর এখন তোর অসহ্যকর কথা। চুপচাপ। সুরার রাগ দেখে ভয় পেলেও মুখে প্রকাশ না করেই উল্টো রাগ দেখে দিয়া বলল, কেন রে, চুপ করবো কেন? এমনভাবে বলছিস মনে হচ্ছে আমি তোকে 20 মিনিটের রাস্তা হেঁটে আসতে বলেছি। নিজে তো আসলি, সাথে আমাকেও নিয়ে আসলি। ইস মাগো, পা দুটো টনটন করছে। স্যারের গাড়িতে আস। আর বলতে পারল না দিয়া। সুরার ওই তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ পড়তেই শুকনো ঢোক গেল দিয়া। সুরা মেডিকেল কলেজ গেট পার হতেই বলল, তোর পছন্দের স্যারকে বলে দিস আমার থেকে দূরত্ব বজায় রেখে যেন চলে। আমি চুপ করে আছি বলে এই না যে আমি পরবর্তীতেও চুপ থাকবো। সুরা তোর ওই স্যারকে পানি ছাড়াই গিলে খেয়ে ফেলার ক্ষমতা রাখে। তার বলতে? বিড়বিড় করে বলল দিয়া। সুরা শুনেও না শোনার ভান করলো। কিছু বলতে ইচ্ছে করছে না তার। 2 বছর থেকে মিসবাকে চেনে সে। মানুষ হিসেবে তার ব্যক্তিত্ব প্রখর। যে কোনো রমণী ওই সুদর্শন পুরুষের প্রেমে পড়তে বাধ্য। কিন্তু সুরা দীর্ঘশ্বাস ফেলল সে। সুরা কিছু না বলে দ্রুত গতিতে এগিয়ে গেল। ওই আজ প্রথম ক্লাস মিস হয়ে গেল। মামা,
জীবনটা তেজপাতা হয়ে গেল। না আছে নারী আর না আছে বাড়ি। কপাল, সবই কপাল। আফসোসের সুরে কথাটি বলল জিহাদ। ওর কথা শুনে দুইজোড়া চোখ তাকিয়ে রইল ওর দিকে। শিহাব বিরক্তি প্রকাশ করে বলল, এই তোর সমস্যা কি? হ্যাঁ, সকালে কি বাথরুম ক্লিয়ার হয়নি? না হলে বল, ওষুধ দেই। এমন ওষুধ দিব যে একদম ডায়রিয়া হয়ে যাবে। তাও বাথরুম হয়নি বলে তো আর আফসোস করবি না। শিহাবের কথায় সায় জানিয়ে রাফি বলে উঠল, শেফ ঠিক বলেছে, বাথরুম ক্লিয়ার না হলে মানুষ হতাশায় ভোগে। বন্ধু হয়ে তোর হতাশা মিশ্রিত মুখ দেখতে পারবো না। দয়ার শরীর কিনা আমাদের। না, আর পারল না সহ্য করতে জিহাদ। এমনি সে আছে নিজের জ্বালায়, আর এরা বন্ধু হয়ে কষ্ট বুঝলো না। এরা থাকলে শত্রুর কি দরকার? শালা, চুপ করবি তোরা? এমনিতেই বাসা থেকে বের করে দিয়েছে, তাও বিনা দোষে, আর তোরা আমাকে খোঁচাচ্ছিস। জিহাদের কথা শুনে শিহাব আর বাকি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো। ওদের এভাবে তাকাতে দেখে মৃদু ঠোক গিলল জিহাদ। হতাশায় ডুবে বলল, তেমন কিছুই করিনি। ওই ব্যালকনিতে বসে সকালে গান বলছিলাম। নিচে একটা মেয়ে ছিল, বুঝিনি। হঠাৎ বাবা এসে গাল লাল করে একটা থাপ্পড় দিল। কিছু বলার আগেই কলার ধরে বলল, আজ থেকে 3 দিনের জন্য এ বাড়ির দরজা বন্ধ। আমি বললাম, কেন, দরজায় কি লক পড়ে গেছে? এই কথা শুনে বিনা নোটিশে আরেকটা থাপ্পড় দিল। বাইরে এসে দেখি মেয়েটা দাঁত কেলিয়ে হাসছে। হঠাৎ রাফি বলে উঠল, কি গান বলেছিলি রে? ওই তো, চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে চুম্মা, ওইটা। লজ্জা মিশ্রিত স্বরে বলল জিহাদ। হঠাৎ পেছন থেকে সুরা আর দিয়া একসাথে খিলখিলিয়ে হাসতে লাগলো। ওদের দেখে শিহাব রাফিও হেসে দিল। অনেক কষ্টে হাসি থামিয়ে ওদের পাশে বসলো সুরা আর দিয়া। জিহাদের মুখ দেখে আবারও হেসে উঠল সুরা। আর সুরার এই হাসি দেখে একজনের হৃদস্পন্দন বেড়ে গেছে। এখনই বুঝি হার্ট অ্যাটাক হলো। মুগ্ধতা তার চোখে মুখে। না, মেয়েটিকে হাসলে মারাত্মক সুন্দর লাগে। এভাবে কি হাসে ঠিক? ঘোর অন্যায়। মুচকে এসে নিজ গন্তব্যে গেল মিসবাহ। ব্যাগ থেকে পানির বোতল বের করে একটু পানি খেয়ে নিল সুরা। জিহাদ আবারও আফসোসের সুরে বলল, তোরা হাসছিস, একটু তো মায়া কর। এই তোরা সত্যি আমার বন্ধু তো? এখন তো আমার সন্দেহ হচ্ছে, কোথায় আমার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় মর্মাহত হবি, তা না তোরা 32 পাটে বের করে কেলিয়ে যাচ্ছিস। বন্ধু বলেই তোকে আমরা উগান্ডা পাঠাইনি এখনো, নইলে তো তুই উগান্ডা বাসিন্দা। তোর আসল ঠিকানাই হলো উগান্ডা। না হলে কেউ ওই গান বেলকনিতে বসে বলে? দিয়া ব্যঙ্গাত্মক স্বরে বলল। সুরা বলল, তোরা এমন করে বলছিস কেন? দেখছিস তো বেচারা কত কষ্টে আছে। জিহাদ গদগদ হয়ে বলে উঠল, আমি জানতাম বোন, একমাত্র তুই আমার কষ্ট বুঝবি। তুই আমার কলিজা, ফোপরা, কিডনির টুকরা বোন। আহা, কলিজা ঠান্ডা হয়ে গেল তোর সুরাকে এত পাম দেওয়া দেখে। কিন্তু আমি বুঝলাম না আঙ্কেল শুধু 3 দিন কেন তোকে বাসা থেকে বের করে দিল? তোকে তো বনবাসে দেওয়া উচিত। তবে উডাঙ্গার বাসিন্দা হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, সবাই হতে পারে না। তুই এই সুযোগ হাতছাড়া করিস না। জিহাদ কটমটে করে তাকালো। তার তাকানো দেখে সবাই নিষ্পাপ শিশুর মতো মুখ করে বসে রইল। এমন একটা ভাব যেন বন্ধুর মারাত্মক কষ্টেই তারা মর্মাহত, ব্যথিত। জিহাদ কিছু না বলে উঠে চলে গেল। পেছনে 4 জন এখন জোরে শব্দ করে দাঁত কেলিয়ে হাসছে। এরা শত্রু, ঘোর শত্রু। প্রভাকর তার তেজ কমিয়ে পশ্চিম আকাশে ঠাঁই নিয়েছে অনেকক্ষণ হলো। আজ 2টা টিউশনি করিয়ে চলে আসার আগেই মাহাদি নামের বাচ্চাটির মা সুরাকে নিয়ে গল্প করতে লাগে। মাহাদির মা সুরাকে স্নেহ করেন খুব। মেডিকেল 3য় বর্ষের ছাত্রী সুরা। ভালো ছাত্রী বিধায় মাহাদির পড়াশোনার বিষয়ে বেশ ভরসা করে ওর মা সুরাকে। সন্ধ্যা হয়ে গেছে। হাতে থাকা ঘড়িটি জানান দিচ্ছে 7টা বেজে 20 মিনিট। আজ অনেক বেশি দেরি হয়ে গেছে। এর মধ্যে মা বাবা অনেকবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে ওর। সুরার টিউশনি করানো তাদের পছন্দ না। ওর বাবা চায় তার মেয়ে সুন্দর জীবন পাক, কিন্তু সুরা চায় না আর বাবার টাকায় ভরসা রাখতে। এমনি মানুষগুলোর কাছে তার আকাশসম ঋণ। সুরা যে বড্ড স্বার্থপর। বাবা মা ভাই
এই মানুষগুলো ছাড়া কে বা আছে ওর? এই স্বার্থে দুনিয়ায় সবাই কাল সাপের ন্যায়। স্বার্থে ঘা লাগলে ছোবল মারতে সময় নেবে না। এই মানুষগুলোই শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসে, আগলে রাখে। যাবে নাকি আমার সাথে? আদরে আদরে ভরিয়ে দিব। ভাবনার মাঝে এই বিষাক্ত কথাটি শুনে পুরো শরীর রাগে ক্ষোভে চলে উঠল সুরার। কথায় উৎস খুঁজতে সামনে তাকিয়ে দেখল তিনজন গাঁজাখোর টাইপ বখাটে ছেলে দাঁড়িয়ে আছে। তাকে দেখি 32 পাটি দাঁত কেলিয়ে হাসছে। দেখে মনে হচ্ছে সুরার চেয়েও ছোট হবে। রাগে দুঃখে সুরার গা গুলিয়ে আসছে। রাগে গজগজ করতে করতে ওদের দিকে এগিয়ে গেল সুরা। বলল, আর একবার এই ধরনের কথা বললে এখানে মেরেই এখানেই পুঁতে ফেলবো তোদের, অসভ্যদের দল। এই বয়স কত তোদের? লজ্জা করে না? মায়ের বয়সে একজনকে এসব বলিস? ঠিক সময় বিয়ে হলে তোদের বয়সী ছেলে থাকতো আমার। সুরার কথা শুনে তিনজন একে অপরের দিকে তাকালো। ওরা হয়তো ভাবেনি মেয়েটা এমন কিছু বলবে। ওদের মধ্যে একজন বলে উঠল, আদর করার জন্য কি বয়স লাগে? আমরা কেমন আদর করতে পারি আমাদের সাথে না গেলে বুঝবে কিভাবে পাখি? রাগে মাথা ফেটে যাচ্ছে সুরার। শক্ত কণ্ঠে বলল, আর একটাও বাজে কথা বলবি তো একটা মারও মাটিতে পড়বে না। একটা শুটকি মাছের মতো হ্যাংলা পাতলা ছেলে সুরার হাত খপ করে ধরতেই সুরা হিংস্র বাঘিনীর চাহনি নিক্ষেপ করলো ছেলেটার দিকে। সুরার চাহনি দেখে ছেলে তিনটা বিশ্রীভাবে হাসল। সুরার গা গুলিয়ে উঠল। কোনো কিছু না ভেবেই অন্য হাত দিয়ে থাপ্পড় মারল ছেলেটিকে। ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিল সে। ছেলে তিনটা রাগ বোধ করি আকাশ ছুঁই ছুঁই। একজন বলল, শালির তেজ বেশি, ধর শালিকে। তেজ আর যদি না কমিয়েছি তো আমার নামও বাবু না। সুরার মনে হলো এদের খুন করলেও বুঝি শান্তি পাবে না সে। সুরা কিছু বলার পূর্বেই দুটো ছেলে ওর 2 হাত ধরল। একজন ওর মুখ বেঁধে দিল। এত দ্রুত সব হলো, সুরা কিছু করতেও পারল না। ছাড়া পাবার জন্য ছটফট করলো সে, কিন্তু পুরুষরূপী কাপুরুষগুলোর সাথে পেরে উঠল না। আজ বুঝি এই জীবন সংগ্রামে হেরে যাবে সে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই বুঝি এখানেই শেষ। নিষ্ঠুর পৃথিবী বুঝি আজ ওকে দেখে খিলখিলিয়ে হাসছে। এক আত্মসম্মানবোধ সম্পন্ন আত্মদ্রাম্ভিক অস্তিত্ব টিকিয়ে রাখার মেয়েটি আজ হেরে যাচ্ছে। আকাশে মেঘের গর্জন ধরণীকে কাঁপিয়ে তুলছে। আজ বুঝি প্রকৃতিও চিৎকার করে বলতে চাইছে, তুমি নিষ্ঠুর পৃথিবী, তুমি নিষ্ঠুর। চৈত্রের প্রথম সপ্তাহ চলছে। চারিদিকে ভ্যাবসা করো, তরতর করে ঘাম ঝরছে সুরার। ভয়ে অজানা আশঙ্কায় কণ্ঠনালী শুকিয়ে গেছে। বারবার শুকনো ঢোক গেলেও কণ্ঠনালী ভেজানো সম্ভব হচ্ছে না। হঠাৎ লক্ষ্য করলো বদমাস ছেলেগুলো ওর হাত ছেড়ে দিয়ে ঠিক ওর পেছনে ভয় মিশ্রিত চোখে তাকিয়ে আছে। কৌতূহলবশত পেছনে ঘুরতে চোখ বড় বড় হয়ে গেল সুরার। মিসবাকে সুরা এখানে এই মুহূর্তে আশা করেনি। সুরা লক্ষ্য করলো জনাব আজকে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ডেনিম প্যান্ট, চোখে সানগ্লাস, শুভ্র লোমশ হাতে শোভা পাচ্ছে ব্ল্যাক ঘড়ি। ব্ল্যাক মার্সিডিজ গাড়িতে একটু হেলিয়ে পকেটে হাত ঢুকে স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। বলতে গেলে পুরাই ব্ল্যাক কোম্পানি। স্টাইল দেখে সুরার শরীর রাগে ক্ষোভে দুঃখে জ্বলে উঠল। সে বিপদে পড়েছে আর ওইদিকে মহামান্য মহাশয় স্টাইল নিয়ে ব্যস্ত। সুরার মনে হলো মিসবার শুভ্র মুখে কয়লার কালি মাখিয়ে দিতে, কিন্তু সুরার বেহায়া মন বলছে লোকটাকে আজ একটু বেশি সুদর্শন লাগছে, একটু বেশি আকর্ষণীয়। ছেলেরা এত আকর্ষণীয় হতে নেই। এই হাড় জ্বালানো বজ্জাত লোকটা কি জানে না, নাকি মেরে অ্যাটেনশন পাওয়ার পায়তারা করছে? অসভ্য বেহায়া লোক একটা। সুন্দর শব্দটা মেয়েদের জন্য প্রযোজ্য, কিন্তু এখানে ঠিক উল্টো। এই লোকটাকে সাংঘাতিক মাত্রায় সুদর্শন পুরুষ বলা চলে। সুরা মনকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। রাগ হচ্ছে তার, খুব রাগ। এদিকে মিসবা তার ননাক্ষীকে দেখছে। এই রাগে নাকের টকা লাল হয়ে গেছে। মেয়েটি উজ্জ্বল শ্যামলা, চোখে মুখে অঢেল মায়া। এক কথায় মিসবার প্রাণ নাশিনী সে, তার প্রাণ ভ্রমরা। না, আর সহ্য হলো না সুরার। মুখে কাপড় সরিয়ে ইচ্ছে মতো ছেলে তিনটাকে ব্যাগ দিয়ে মারতে শুরু করলো। হারামজাদা গাধার দল, আমাকে নিয়ে যাস? হ্যাঁ, চিনিস আমি কে? গ্রামের মেয়ে আমি, নাম ইনশিরা সুরা। কুত্তার দল, একদম মেরে গুম করে দিব। সুরার কাছে মার খেয়ে ছেলে তিনটা কোনো মতে জান নিয়ে পালিয়ে গেল। এখানে থাকা মানে মৃত্যুকে আহ্বান করা।
মেজবাকে ওরা আগে থেকেই চেনে। এই মানুষ বেশি সুবিধাজনক না। সুরা হাঁপিয়ে গেছে। হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে সুরা। গলা শুকিয়ে গেছে, একটু পানি প্রয়োজন। মেজবা সামনে এসে পানি এগিয়ে দিল। পানি খাও, গালাগালি করে হাঁপিয়ে গেছো। তোমার মুখ থেকে বর্ষিত পুষ্প ঝরার ফলে কণ্ঠনালী অবরোধ করেছে, একটু ভিজিয়ে নাও। সুরার মনে হলো ও শরীরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এটা কোনো কথা? গালাগালি করে নাকি গলা শুকিয়ে গেছে? আর ওর যে ভয় জান পাখি যায় যায় সেটা কিছু না। নিজে তো ও নবাব মেজবা হয়ে দাঁড়িয়ে ছিলেন, আর এদিকে একটা মেয়ে যে ওদের মারলো সে আর চোখে পড়লো না, শুধু গালাগালি করতে দেখলো। চোখে কি ন্যাবা হয়েছে? যত সব। সুরার রাগে পানি লাগবে না বলতে চাইলেও কি মনে করে বলল না। হাত বাড়িয়ে পানি নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিল সে। এবার শান্তি লাগছে। সুরা কিছু না বলেই চলে যাওয়ার জন্য উদ্যত হলে মেজবা শান্ত স্বরে বলে উঠল, সুর, আজকে থেকে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব এবং তুমি যেখানে যাবে তোমাকে দিয়ে আসব। একা চলাফেরা করার প্রয়োজন নেই। সুরা মেজবার শান্ত চোখে চোখ রাখল। এই লোকটা চোখের গভীরে কি জানি খুঁজে পায় সুরা। বেশিক্ষণ তাকানোই যায় না সে চোখে। চোখ সরিয়ে নেয় সে। কঠিন স্বরে বলল, দেখুন, দয়া করে দূরে থাকুন আমার থেকে। আপনি কি বুঝতে পারেন না আমি আপনার সান্নিধ্য চাই না? আমি নিজেকে রক্ষা করতে জানি। এর চেয়েও কঠিন পরিস্থিতিতে আমি নিজের অস্তিত্ব রক্ষা করেছি। আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই। মেজবা জানে তার সুনয়নী বড্ড নিষ্ঠুর। আগের মতোই শান্ত গম্ভীর গলায় বলল, জেদ করো না সুর, গাড়িতে ওঠো। সুরা একটু চেঁচিয়ে উঠল, আমাকে সুর বলে ডাকবেন না। আমি এই অধিকার আপনাকে দেইনি। আমাকে সুর বলে শুধু আমার আপন মানুষ ডাকে, আর কেউ না। আপনি আমার কেউ না, বুঝতে পেরেছেন? স্মিত হাসি ফুটে উঠল মেজবার ঠোঁটে। সুরার দিকে তাকে বাঁকা হেসে বলল সে, সুর বলার অধিকার শুধু তোমার আপনজনদের আছে, তাই তো? কিন্তু তুমি কি জানো, মাখুল শিকদার মিসবাহ কে কখনো কেউ অধিকার দেয়ার অধিকার রাখে না। আমার অধিকার আমি নিয়ে নিতে জানি। সুরজান, তুমি বড্ড অবুঝ। তুমি কি জানো তোমার চোখের ভাষা আমি বুঝি? আর ঘাড় তেরামি না করে গাড়িতে ওঠো। গো নাও। শেষের কথাটা একটু জোরে বলল মেজবা। ঈষৎ কেঁপে উঠল সুরা। এভাবে কেউ ধমকায়? বাজে লোক। তোর বিয়ে হবে না। বিয়ে হলেও পেতনি হবে তোর বউ। বাসর করতে পারবি না, তার আগে ডায়রিয়া আক্রান্ত হয়ে বাথরুমে কাটাবি সারা রাত। অসভ্য 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 লোক। আসলে জুস খাওয়াবো আমি তোকে, বজ্জাত একটা। সুরা কাঁদো কাঁদো মুখ করে গাড়ির ফ্রন্ট সিটে উঠে বসলো। মিসবা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এবার থামো। আর কত গালাগালি করবে আমাকে? বিষম খাবে তো এবার। সুরা চমকে উঠল। পাশে মেজবার দিকে তাকিয়ে দেখলো মেজবা তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে অমায়িক হাসি তার। লোকটাকে হাসলে অদ্ভুত সুন্দর দেখায়। চোখ বন্ধ করে নিল সুরা। জানালার দিকে মুখ করে বসে রইল। আর চোখে কয়েকবার মেজবার দিকে তাকিয়েছিল সুরা। যতবার তাকিয়েছে ততবারই দেখা মিলেছে মেজবার ঠোঁটে মোহনীয় হাসি। লোকটাকে হাসলে মন্দ লাগে না। বাসার কাছে এসে গাড়ি থামতেই সুরা কোনো দিকে না তাকিয়ে নেমে বাসায় চলে যায়। এতক্ষণ ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই লোকটা আশেপাশে থাকলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। শ্বাস রুদ্ধ হয়ে আসে। সুরার যাওয়ার থেকে তাকে মেজবা দীর্ঘশ্বাস ফেলে। বিড়বিড় করে বলে, পৃথিবীর নিষ্ঠুর কন্যা তুমি, একরাশ মুগ্ধতা তুমি সুরজান। তুমি কি বোঝো তোমার সান্নিধ্য পাওয়ার লোভে এই লোভীর আখিজোড়া তৃষ্ণার্থ? বোঝো না নিষ্ঠুর শ্যামকন্যা। সুরা চোখের আড়াল হতেই মেজবার চোখে হিংস্রতা প্রকাশ পায়। চোয়াল শক্ত হয়ে ওঠে। হাত মুষ্টিবদ্ধ করে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দেয় সে। রাত্রির 12টার কাঁটা অনেক আগেই পার হয়ে গেছে। তবু সুখিনীরে 3 জোড়া চোখে ঘুম নেই। বাড়ির ছেলে এখনো আসেনি। সবার চোখের মনি সে। মাহমুদ শিকদার এবং তার সহধর্মিনী মুনতাহা শিকদার তাদের ছেলে ফেরার অপেক্ষায় বসে আছেন। ষোড়শী কন্যা মেহেরও জেগে ভাইয়ের জন্য অপেক্ষা করছে। সুখিনীরে সুখের অভাব নেই। মাহমুদ শিকদারের বাবা দাদারা ছিলেন জমিদার মানুষ। তার দাদার একটাই ছেলে, আর তিনি হলেন তার বাবা। এদিকে মাহমুদ শিকদারের বাবার 2 ছেলে 1 মেয়ে। তার বোন এখন কানাডায় স্বামী সন্তান নিয়ে সংসার করছেন। ছোট ভাই কোথায় আছে কেমন আছে তিনি জানেন না।
ভাইটা তার বড় আদরের ছিল, একটা ভুলের জন্য হারিয়ে ফেলল। ভাইয়ের কথা মনে হলে এখনো হৃদয় ক্ষতবিক্ষত হয় তার। বাবার অঢেল সম্পদ থাকা সত্ত্বেও মাহমুদ শিকদার নিজে কিছু করতে চেয়েছিলেন। এখন ঢাকা শহরে নামকরা প্রাইভেট হাসপাতাল আছে তার। তিনি চান তার সন্তানরাও তার মতো কিছু করুক, বাবার টাকায় না, নিজের যোগ্যতায়। ছেলে তার যোগ্যতায় প্রমাণ করেছে। সে এখন প্রফেসর, পাশাপাশি তার হসপিটালের একজন নামকরা হার্ট সার্জন। মেয়েটি ভারী মিষ্টি, 10ম শ্রেণীতে পড়েছে। ডুপ্লেক্স বাড়িটির বাইরে থেকে বেশ নজর কাড়া, ভেতরে আরো বেশি সুন্দর করে সাজানো। বাড়ির প্রত্যেকটা রাজকীয় আসবাবপত্র সাজানো দেখেই যে কেউ বলতে বাধ্য এই বাড়ি ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখা। রাত 12:30টার দিকে মিসবাকে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে দেখে মুনতাহা শিকদার বসা থেকে উঠে দাঁড়ালেন। কঠিন স্বরে বলে উঠলেন, ফ্রেশ হয়ে খাবার খেতে আসো, তোমার জন্য সবাই না খেয়ে বসে আছে। মায়ের কথা শুনে মিসবা দীর্ঘশ্বাস ফেল। সে বুঝে না এতবার বলার পরেও না খেয়ে অপেক্ষা করার মানে কি। এই নিয়ম জমিদারদের বংশ পরম্পরায় চলে আসছে। তার বাবার মতে সারাদিন সবাই ব্যস্ত থাকলেও রাতের খাবার যেন একসাথে খাওয়া হয়। কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে নিজের জন্য নির্ধারিত রুমে চলে গেল মিসবাহ। কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল সে। ফ্রেশ হওয়া প্রয়োজন। বেসিনে হাত ধুতে লাল তরল জাতীয় পদার্থে পানি প্রায় বিরক্তিম হয়ে উঠল। বাঁকা হাসল মিসবাহ। রজনী দ্বিতীয় প্রহর। স্নিগ্ধ অনিলে ভেসে আসছে নাম না জানা ফুলের ঘ্রাণ। ছাদের এক পাশে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চন্দ্রবিলাস করতে ব্যস্ত এক সুদর্শন যুবক। জ্যোৎস্নার আলোয় যেন তার চোখে মুখে মায়া উপচে পড়ছে। এই মায়াকারা সুদর্শন যুবককে দেখে যে কোনো রমণী ঘায়েল হতে বাধ্য। যে রমণী সুদর্শন পুরুষটির মায়াময় মুখশ্রী, সুগভীর চোখ, নজর কাড়া ঠোঁটের হাসি উপেক্ষা করে, সে রমণী নিঃসন্দেহে নিষ্ঠুর। প্রকৃতিও যেন ঘোর বিরোধিতা করে সে রমণীর। প্রকৃতি রাগান্বিত স্বরে বলে ওঠে, ওহে রমণী, তুমি নিষ্ঠুর কন্যা, পাষাণী তুমি। তুমি কাকে উপেক্ষা করছো? তুমি কি দেখো না প্রকৃতিও তার প্রেমে পড়েছে? বারংবার প্রেমের সুর তুলে শুধু সুদর্শন পুরুষটির জন্য। তুমি হৃদয়স্পর্শী রাজকন্যা তার। সে যে তোমাদের মুগ্ধ, তুমি নির্বোধ রাজকন্যা। মিসবাহ তার পুরুষালী ঠোঁটের ভাঁজে জ্বলন্ত আগুনের বস্তুটি নিয়ে সুখ টান দেয়। চাঁদের দিকে তাকিয়ে মুছে এসে নাক মুখ দিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়ে। তার বুকের বাম পাশেও একটা নিষ্পাপ চন্দ্র আছে, যে তাকে বড্ড পীড়া দেয়, বড্ড পোড়ায়। তার নিজস্ব আকাশে শশী কন্যা সে। রাত কি হয়নি? এত রাত জাগা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর সিগারেট খাওয়া তো আরো ক্ষতিকর। মিসবাহ হয়তো জানতো তার বন্ধুর মতো বাবা আসবে, তাই স্বাভাবিকভাবেই ক্ষীণস্বরে বলল, এতই যখন জানো তখন এটা জানো না ছেলের হাত থেকে সিগারেট নিয়ে খাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? নাকি এই কথাটা শুধু আমার জন্য প্রযোজ্য? মাহমুদ শিকদার মিসবাহ থেকে সিগারেট নিয়ে টান দিতেই কথাটি বলে উঠল মিসবাহ। তিনি ভ্রুকুটি করে বললেন, সে তো আমি তোমাকে সঙ্গ দিতে এলাম। মা কি জানে তার প্রাণপ্রিয় স্বামী তার ছেলেকে সঙ্গ দিতে সুখ টান দিচ্ছে? তোমার মা রাগ করে এইমাত্র ঘুমিয়েছে। বড্ড বেশি টেনশনে ফেলেছো আজকাল আমাদের। ঘুমের ওষুধ খেয়েছে সে, কাল সকালের আগে উঠবে না। এত রাত হলো কেন? মিসবাহ সরল স্বীকারোক্তি। তোমার বৌমার বাসার নিচে দাঁড়িয়েছিলাম, কখন এত রাত হয়েছে বুঝিনি বাবা। মাহমুদ শিকদার ছেলের কাঁধে হাত রাখলেন, নরম কণ্ঠে বললেন, তুমি বললে সুরা মামুনির বাসায় প্রস্তাব নিয়ে যাই আমরা। আর কতদিন এভাবে চলবে? বছর তো পেরিয়ে গেল। না বাবা, আমি চাই সে আমাকে ভালোবেসে গ্রহণ করে নিক। এখন আমাদেরকে সুরা মামুনিকে দেখালে না, তোমার মা বোন তাকে দেখতে চায়। অপেক্ষা করো, সময় হলে ঠিক দেখা পাবে তার। ঘোর অমাবস্যার তিথিতে তার দেখা পাওয়া দুষ্কর বাবা। সে যে শশী কন্যা, অমাবস্যায় কি দেখা মিলবে তার? ছেলের কথা শুনে মাহমুদ শিকদার ক্ষীণ হাসল। ছেলে তার কষ্টে আছে বুঝতে বাকি নেই তার। একমাত্র ছেলে তার। ছেলের ভার মুখ দেখে তার কষ্ট হয়। বাবা হিসেবে ব্যর্থ মনে হয় নিজেকে। কি হলো ছেলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে যদি নাই সে ছেলের কষ্ট লাঘব করতে পারে? ছোট থেকে ছেলে তার মনের সব কথা আগে তাকে বলে। এখনো ছোট বড় সবকিছু তার কাছে বলাই চাই। সুরাকে না দেখলেও এই বাড়ির প্রত্যেকে জানে সুরা নামক মেয়েটিকে তার ছেলে ভালোবাসে। কিন্তু সব জেনেও তাদের কিচ্ছু করার নেই। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললেন তিনি।
ছেলের কষ্ট কম করার প্রয়াসে ব্যঙ্গাত্মক স্বরে বললেন, তুমি কি আমার ছেলে? আমার ছেলে হলে মেয়ে পটানোর কৌশল এত স্লো কেন? এত লেট লতিফ হলে তোমাকে তো দাদা ডাক আর শোনা হবে না আমার? দাদা ডাক না শুনে কি পৃথিবী ছাড়তে বলছো? মিসবাহ ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, আমি তোমার ছেলে কিনা সেটা তো তুমি বলতে পারবে। মায়ের প্রতি আমার অগাধ বিশ্বাস, তোমাকে ভরসা নেই। সত্যি করে বলো তো, আই প্রমিস মাকে কিচ্ছু বলবো না। মাহমুদ শিকদার চোখ ছোট ছোট করে বলে, অসভ্য ছেলে, বাবাকে অবিশ্বাস করছো? এত নির্লজ্জ কিভাবে হলে? মিসবাহ ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে বলল, লজ্জা নারীর ভূষণ। পুরুষ হয়ে লজ্জা পেলে না আমার বাবা ডাক শোনা লাগবে, আর না তোমার দাদা ডাক। মাহমুদ চৌধুরী ছেলের কথায় বিরক্ত হলেন। তার ছেলে এত ঠোঁট কাটা কেন? এবার আরো বেশি সন্দেহ হচ্ছে, এই ছেলে ওনার কি না। তিনি কিছু না বলে দ্রুত গতিতে চলে গেলেন। এখানে আর থাকা যাবে না। বাবার যাওয়ার দিকে তাকে মিসবাহ মুচকি হাসল। সে জানে তার বাবা মা কতটা ভালোবাসে তাকে। সুরাকে তার বাবা এ বাড়িতে পুত্রবধূ করে সসম্মানে বরণ করতে চায়, কিন্তু মেয়েটা বড্ড অবুঝ, বারবার তাকে উপেক্ষা করে। ভালোবাসাতে এত ভয় কিসের তার, মিসবাহ বুঝে না। দীর্ঘশ্বাস ফেলল মিসবাহ। না, এবার সুরার সাথে সামনাসামনি কথা বলতে হবে। মেডিকেল কলেজের বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে পঞ্চপাণ্ডব। নামটা অবশ্য ক্লাসমেটরা দিয়েছে। যেখানে যায় পাঁচ মাথা নাকি তারা একসাথেই দেখতে পায়, তাই এই নামকরণ তাদের। অবশ্য মিথ্যা বলে না তারা, এরা আসলেই পঞ্চপাণ্ডব। পরপর 3টি ক্লাস করে ক্লান্ত সবাই, আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। ক্লাসটা ডক্টর মাকহুল শিকদার মিসবাহ। সুরাদের থেকে একটু দূরে দুটো কপত কপতি নিজেদের মধ্যে প্রণয় বিনিময় করতে ব্যস্ত। সেটি সুন্দর করে মেয়েটির চুল কানে গুজে দিচ্ছে, মেয়েটিও মিষ্টি হাসি উপহার দিচ্ছে। এসব দেখে হাসল সুরা। ভালোবাসা সুন্দর যদি অপর মানুষটি নিঃস্বার্থ মানুষের মতো মানুষ হয়, আর ওই ভালোবাসায় বিষাক্ত প্রাণঘাতী হয় যখন অপর মানুষটি মানুষ হয়। সুরার কাছে ভালোবাসা বিষাক্ত, যা তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এর থেকে মুক্তির উপায় জানা নেই সুরার। আজ অদ্ভুত কিছু কারণে সুরার মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে। আজ কলেজে ঢুকতেই কোথা থেকে তার পায়ের কাছে 3টি ছেলে হুড়মুড়িয়ে পড়ে। প্রথমে সুরা হক চুকিয়ে যায়, তারপর ভালোভাবে খেয়াল করে বুঝতে পারে এরা কালকের ছেলেগুলো। কিন্তু এদের এই অবস্থা দেখে সুরা অবাক হয়ে তাকিয়ে থাকে। 3জনেরই একটা করে হাত ভাঙা, মাথায় ব্যান্ডেজ, বেশ নির্মমভাবে মেরেছে কেউ এদের, বুঝতে বাকি নেই সুরার। ছেলে 3টা বারবার করে ক্ষমা চাচ্ছে সুরার কাছে। তাদের একটাই কথা, মা মাফ করে দিন। সুরা প্রথমে ভাবাচাকা খেয়ে যায়, মা কেন বলছে এরা? কাল সুরা মায়ের বয়সী বলেছিল নিজেকে, তাই কি? একটু ধাতস্থ হয়ে যখন বলল কে মেরেছে তাদের, তখন ওদের কথা শুনে অজ্ঞান হওয়ার জোগাড় সুরার। শুটকি মাছের মতো হ্যাংলা পাতলা ছেলেটি বলল, বাবা মেরেছে মাকে বিরক্ত করার জন্য। এটা কোনো কথা হলো? তখন থেকে সুরা একটা কথাই ভাবছে, এই কাজ মিসবাহ ছাড়া আর কারো হতে পারে না। সুরা মিসবাহকে খুব ভালোভাবেই চেনে। এই কলেজে মিসবাহ শিক্ষকতা করছে প্রায় 2.5 বছর হবে। প্রথমে মনে হতো কেউ তাকে নজরে নজরে রাখছে। প্রথম কিছু না বুঝতে পারলেও পরে বুঝতে পারে সুরা। প্রায় 2 বছর ধরে সে মিসবাহকে প্রত্যাখ্যান করছে, কিন্তু মানুষটার এইতেই কোনো হেলদোল নেই। বারবার এভাবে মানুষটাকে ফিরিয়ে দিতে কষ্ট হয় সুরার। মানুষটা কেন বুঝে না, কেন? কিরে বিদ্যার রানী, কোন জগতে হারিয়ে গেছস, নাকি এখানে বসেই নতুন কোনো সূত্র আবিষ্কার করছিস? জিহাদের কথায় সুরার ভাবনায় ছেদ ঘটল। সুরা কটমট করে জিহাদের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? আমার তো ওই একটাই সমস্যা শালা, আমি সিঙ্গেল। তোরা 4 জন মিঙ্গেল, শালা আমি একাই সিঙ্গেল। হতাশায় ডুবে কথাটি বলতেই শিহাব ধুম করে কিল বসালো জিহাদের পিঠে। তারপর বলল, মানছি আমি আর দিয়া একে অপরকে ভালোবাসি, এটাও মানছি রাফি প্রথম বর্ষের একটা মেয়ের পেছনে লাট্টুর মতো ঘুরছে, কিন্তু শালা সুরাকে তোর কোন দিক থেকে মিঙ্গেল মনে হলো? জিহাদ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কি গাধা নাকি আমার পেছনে গাধার লেখা আছে? মিসবাহ স্যারকে চেনোস? তোর প্রাণপ্রিয় খালামনির একমাত্র ছেলে, তোর প্রাণপ্রিয় সম্মানীয় বড় ভাই, আমাদের হাড় জ্বালানো শিক্ষক। তিনি আমাদের কলিজার টুকরা বান্ধবীকে ভালোবাসেন। এখন তুই বল, এই যে বিদ্যার রানী, ইনি কি সিঙ্গেল?
এতক্ষণ জিহাদের কথা সবাই শুনছিল। এমনি সকালের ঘটনার জন্য সুরার রাগ হচ্ছে মিসবার উপর, আর এখন জিহাদের আবুল মার্কা কথা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সুরা এবার রেগে জিহাদের হাত খামচে ধরল, তারপর চুল ধরে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, একদম বজ্জাতের হাড্ডির নামের সাথে আমাকে জড়াবি না। আমি কি একবারও বলেছি আমি ওনাকে ভালোবাসি? মিথ্যা অপবাদ কেন দিবি? বল, আর কি বলবি বল। আজ তোর একদিন কি আমার একদিন। দিয়া তড়িঘড়ি করে সুরাকে টেনে নিয়ে আসলো জিহাদের থেকে। জিহাদের অবস্থা শোচনীয়। বেচারা আধ ঘন্টা ধরে সেট করা চুলের করুণ মৃত্যু নিজের চোখে দেখে সে বাকরুদ্ধ, মর্মাহত। এতদিন একসাথে আছে সুরাকে কেউ এত হাইপার হতে দেখেনি। হঠাৎ সুরার কি হলো এটাই ভাবছে সবাই। রাফি সুরার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটা রাগে খুবই লাল হয়ে গেছে, ঠোঁট দুটো রাগে বারবার কেঁপে উঠছে। একবার দেখে যে কেউ মায়াবতী বলবে এই মেয়েটিকে। মায়াবী চোখ সবচেয়ে আকর্ষণীয়, কিন্তু এখন এই চোখ যেন অগ্নিকুণ্ড। সামনের সবকিছু ধ্বংস করতে এই চোখই যথেষ্ট। রাফি শুকনো ঢোক গিলে পানির বোতল দিল সুরার হাতে। বিনা বাক্য ব্যয়ে সুরা পানি খেয়ে নিল। একটু পর হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করলো। এবার তো শিহাব, রাফি ও দিয়ার যান যায় যায় অবস্থা। ভয় ভয় চোখে সবাই সুরাকে দেখছে। আর জিহাদ তো পারে না বোতলের পানিতে ডুবে মরতে। সবাই কিভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি চেপে সুরা বলল, কিরে এভাবে ভূত দেখার মতো করে তাকিয়ে আছিস যে? আমি কি ভূত? শেওড়া গাছের পেতনি। বলির সাথে সাথে জিভ কাটলো জিহাদ। দেখলো তিনজন নিহত চোখে তার দিকে তাকিয়ে আছে। এদের ভাবে তাকানোর অর্থ আজ তোর শেষ দিন জিহাদ। জীবনে আর বাসরও হবে না, বাবা ডাকও শোনা হবে না। রাক্ষস রানী সুরা তোকে আজ লবণ ছাড়াই গিলে খাবে। জিহাদ একটা আবুল মার্কা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে রাক্ষসী রানী না, মানে বিদ্যার রানী। ধুর, সুরা সোনা আমার, আমি না তোর কলিজার টুকরা বন্ধু? আমাকে খাস না বোন, আমি পারলে তোকে পেট পুরে বিরিয়ানি খাওয়াবো। আমায় মাপ দে বোন, আর এই জন্মে ওই হাড় জ্বালানো সারের নাম মুখে আনবো না। মাপ দে আমাকে। ঠিক আছে, মাফ করতেই পারি যদি সত্যি সত্যি বিরিয়ানি খাওয়াস তো বল রাজি। জিহাদ একে একে সবার দিকে তাকালো। দেখলো সবগুলো শয়তান ওর দিকে তাক কিলিয়ে তাকিয়ে আছে। জিহাদ অতি কষ্টে বলল, আমি জানি আজ আমার কষ্টের দিন। এই দিন আন্তর্জাতিক শোক দিবস পালিত হোক। ক্লাস করে সবগুলা আমার লগে যাস। গিলার আমন্ত্রণ জানানো হলো। জিহাদের কথা শুনে সবাই হাসল। হঠাৎ দিয়া সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, জিহাদের কথা শুনে সবাই হাসল। হঠাৎ দিয়া সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, সুরা, তুই কি সত্যি স্যারকে ভালোবাসিস না? স্যার তোকে সত্যি অনেক ভালোবাসে। তোর এত অপমান, উপেক্ষা, প্রত্যাখ্যান সহ্য করে তোকে নিজের করে চায়। একবার কি ভাবা যায় না? ভাই, তোর জন্য পাগল সুরা। খালামণি খালুজান তোকে দেখতে চায়, আমাকে বলেছে তোকে একবার নিয়ে যেতে। তুই কি যাবি? সুরার কাটকাট প্রত্যুত্তর, আমি কেন যাব? আমি কি তাদের ছেলের বউ নাকি গার্লফ্রেন্ড? সুরার কাটকাট জবাবে ঈষৎ রাগ হলো বন্ধু মহলের সবার। সে শান্ত স্বরে বলল, ভাই, চাইলে মেয়েদের লাইন পড়ে যাবে তার পেছনে, সেটা আমরা সবাই জানি। তবুও তুই কেন ফিরিয়ে দিস বলবি আমাকে? 2 বছর ধরে একটা ছেলে তোর পেছনে পড়ে আছে, এটা কি মজা মনে হয় তোর কাছে? শান্ত কণ্ঠে বলে উঠল সুরা, আমাকে তোরা এইভাবে কেন বলছিস শিহাব? আমি ভালোবাসি না তাকে। কেন ভালোবাসো না সুর? হঠাৎ পেছন থেকে মিসবার কথা শুনে ঘাবড়ে গেল পঞ্চপাণ্ডব। শুধু সুরা নিজের জায়গায় সোজা হয়ে বসে আছে। ভাব এমন যে পেছনে কেন, সামনে ডানে বামে যেদিকেই হোক পৃথিবীতে চতুর্থ বিশ্বযুদ্ধ লেগে গেলেও সে নড়বে না। মিসবা এবার সুরার সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল, বলো সুর, কেন ভালোবাসা যাবে না আমাকে? সুরার ঠোঁটে তার ছেলের হাসি ফুটে উঠল। সে হাসি মিসবার বোধগম্য হলো না। সুরা কাটকাট শক্ত কণ্ঠে বলে উঠল, ভালোবাসা বিষাক্ত, শরীরের শিরায় শিরায় বিষ ছড়িয়ে পড়ে। সে কি মরণ যন্ত্রণা ডাক্তার? ও ডাক্তার, আমি যে বড্ড ভীতু, মরণকে ভয় পাই আমি। কিভাবে নিজের প্রাণঘাতিনী হই আমি ডাক্তার? সুরার কথা শুনে মিসবা কি বলবে বুঝতেই পারছে না। সে কি ঠিক শুনলো? এ কেমন যন্ত্রণা তার প্রেয়সীর। কিন্তু মেয়েটার মুখে অনেকদিন পর ডাক্তার সম্বোধন শুনে সুখ সুখ লাগছে তার।
অজানা শিহরণ খেলে গেল বক্ষ পিঞ্জরে। চিনচিনে ব্যথা হচ্ছে বুকের বাম পাশে স্পন্দিত মাংসপিণ্ডটায়। এ ব্যথাতেও সুখ সুখ লাগছে মিসবার। বরাবরই সুরা মিসবাকে স্যার বলে। যখন আবেগ অনুভূতি মিশ্রিত কণ্ঠে বলে তখনই সুরা ডাক্তার সম্বোধন করে মিসবাকে। শিহাবকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসছিল মিসবা। তখনই তার কানে আসে সুরার কথা। বুকে চিনচিনে ব্যথা হচ্ছে তার। হে কি যন্ত্রণা দিচ্ছে তার শ্যামলতা। সুরার কথাগুলো বলি আর বসলো না, গেটের দিকে হাঁটতে শুরু করলো। হঠাৎ করেই তার কাঁদতে ইচ্ছে করছে। আর কতদিন সে ওই মানুষটাকে প্রত্যাখ্যান করবে? নিজেকে দুর্বল মনে হচ্ছে সুরার। এখনই কি মাটিতে লুটিয়ে পড়বে সে? যেতে হবে তাকে মিসবার থেকে দূর, বহু দূর। তার পিছু পিছু দিয়া ছুটল। সুরার যাওয়ার দিকে তাকে মিসবা বিড়বিড় করলো। এ তোমার কোন রূপ মায়াবিনী! এ তুমি কোন দহনে দগ্ধ করছো আমাকে! ভাষা নেই, মায়া করো একটু। তোমাকে দেখার তৃষ্ণা মেটাতে সাহায্য করো।